দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা হঠাৎ করে কেন আসলো সামনে, কোন প্রেক্ষাপটে এই খবরটা তৈরি হলো, খবরটাকে সামনে এনেছে গভীর রাতে, রাত 12টার পরে। জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতিতেই 3টি পয়েন্টে যুগান্তকারী এবং ঐতিহাসিক কঠিন ঘোষণা দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ, ইতিহাস, হিসাব নিকাশ 160 ডিগ্রি পাল্টে দিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নারী, পুরুষ, শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসবে। এরকম ভালো কাজ করলে থাকুক না 2-4 বছর, সমস্যা নাই। পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে। নরেন্দ্র মোদীর প্রস্রাব পায়খানা একসাথে শুরু হয়ে যাবে। শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে। নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে। কার সঙ্গে খেলতে আসেন আপনারা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলেন না, খেলতে পারবেন না। কিন্তু আল্লাহ একটা নতুন বুদ্ধি দিছে আল্লাহ সবাই মাথায়। দেখেন, নতুন একটা প্রস্তাব দিছে। খলিল কোনো পা চাটা খেরো না, খলিল কোনো অশিক্ষিত গাবুর না, খলিল কোনো ভারতের পা চাটা গোলাম না। এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনূসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, IMF এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে। যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশে এর আগে। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো, আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কার সঙ্গে খেলতে আসেন আপনারা? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে খেলেন না, খেলতে পারবেন না। এখনো যে চলতেছে না ওই যে আন্দোলন সচিবালয়ের ভিতরে, ওইখানেও বুঝছেন ওদের এজেন্ট আছে, কিন্তু কাজ চালায় যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারবে না। পারে নাই তো, এই পর্যন্ত তো পারে নাই, আল্লাহ তো রক্ষা করছে। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা হঠাৎ করে কেন আসলো সামনে, কোন প্রেক্ষাপটে এই খবরটা তৈরি হলো, সেটা তো আলোচনায় আসবেই। এই খবরটাকে সামনে এনেছে দৈনিক আজকের পত্রিকা। তারাই খবরটাকে সামনে এনেছে গভীর রাতে, রাত 12টার পরে। তারা যে খবরটা দিচ্ছে সেই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে, এবং সেটা আরও 24 থেকে 36 ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন? জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির 2 জন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে, সেটা নিশ্চিত করছে এই পত্রিকা। কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে, কিন্তু পুরো 24 ঘন্টারও বেশি সময়, বলা যায় যে প্রায় 36 ঘন্টা এই খবরটা চাপা ছিল। এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি, অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা, এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর 12টায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে। হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে? এই খবর যখন দিচ্ছি তখন আমরা দেখেছি গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটি জরুরি বৈঠক করেছে, কিন্তু তাদের সেই জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত হলো সেই ব্যাপারে কোনো খবর তারা গণমাধ্যমে দেয়নি। তার মানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। সেই চাপা উত্তেজনার মধ্য থেকে নতুন কোনো খবরের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। তারপরে প্রশ্ন হয়, নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ তাহের তিনি বলেছেন, যতটুকু বলেছি এটুকুই, এর চাইতে বেশি আর বলতে পারবো না। অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি, শুধুমাত্র স্বীকার
করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি বলতে চাইলেন না তিনি, এটাই একটা বড় বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে, এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে। যেমন ডক্টর ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়া। ডক্টর খলিলুর রহমানকে যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন, ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট, এডুকেটেড, এক্সপেরিয়েন্সড, ওয়েল কানেক্টেড ইন এ ওয়ার্ল্ড স্টেজ, যেই মুহূর্তে উনার মতো একটা ব্যক্তিত্বকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন, ওই মুহূর্তে জেনারেল ওয়াকার দেখলেন তার বানানো একটা পুতুল লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যে বউয়ের ছায়ার ফিতা কিটাতে পারে না, তাকে ওয়াকার নিয়ন্ত্রণ করত। আবার বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লেফটেন্যান্ট জেনারেল জাহির তাকে অ্যাড করেছে বিএনপি কে খুশি করার জন্য একটা কারণে। ডক্টর খলিলুর রহমানকে কিভাবে ব্যাড মাউথ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো যায়, কারণ ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমে কয়েকটা জিনিস ডিমান্ড করেছে। সে ডিমান্ডটা কি? ডক্টর খলিল বলেছে আমার ডিজিএফআই ব্রিফিং দরকার, আমার এনএসআই ব্রিফিং দরকার, আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার, আমার সিকিউরিটি ব্রিফিং দরকার, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্মড এজেন্সিজ ইনক্লুডিং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার। ডক্টর খলিলুর রহমান যখন এ ধরনের ডিমান্ড করে বসলেন, যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই, যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই, যে ডিমান্ড অন্য কেউ করে নাই, খলিল করে বসছে। এবং খলিল কোনো পা চাটা খেরো না, খলিল কোনো অশিক্ষিত গাবুর না, খলিল কোনো ভারতের পা চাটা গোলাম না। জেনারেল ওয়াকার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে, যেই লোক আমেরিকার বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে, এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনূসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, আইএমএফ এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, রাজনাথ সিং, অজিত ডোভাল এবং মোদির ঘরের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। তারা বলছে যে কোনো মূল্যে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে, তার নামের উপরে কলঙ্ক জড়াতে হবে, বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না, বলতে হবে খলিল ইনকম্পিটেন্ট, বলতে হবে খলিল খারাপ। র কি করেছে? বিএনপি কে কনভিন্স করেছে খলিলকে যে কোনো মূল্যে সরাতে হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই বাংলাদেশের দিকে তাকাবে। নরেন্দ্র মোদীর প্রস্রাব পায়খানা একসাথে শুরু হয়ে যাবে, শুধু লুডা আর গডিনিয়া টয়লেটে যাবে আর আসবে। নরেন্দ্র মোদীকে টয়লেটে যাওয়া আসার ব্যবস্থাটা এরই মাঝে করা যাবে। তো আজকে জনাব তারেক রহমান 18 বছর পরে গিয়ে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন, এই অফারটা জনাব তারেক রহমান ফেরত দিবে বলে আমি আবার এটাও বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্বটা খুব সুন্দরভাবে নিবেন, এবং নেওয়ার ভিতরে উনার যে অভিজ্ঞতাটা হবে, উপরের দিকে ডক্টর ইউনূস স্যার আর উনার পাশে যদি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব থাকে, তাহলে এই দুইজনের কাছ থেকে উনার রাজনৈতিক প্র্যাকটিক্যাল বাংলাদেশের মাটির উপরে অনেক কিছু শিখার, অনেক কিছু বোঝার, অনেক কিছু সহযোগিতা পাওয়ার আছে। প্রিয় দর্শক, বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল থাকুক, বারবার আমরা বলে আসছি, তাহলে বিএনপিও থাকবে, জামাতও থাকবে, গণতন্ত্র থাকতে হলে দুটি দল থাকতে হবে। তাই এই কারণে আমি সবসময় এই দুটি দলের নাম বলি। আমি চাই না যে তৃতীয় অন্য কোনো দল সবচেয়ে ভালো শক্তিশালী অবস্থানে আসুক। এনসিপিকে নিয়ে কিছুদিন কিছুটা স্বপ্ন দেখলেও এনসিপি সেই পরিপূর্ণতা দেখাতে পারেনি, কিন্তু এনসিপিও পাশে থাকবে, তাদেরকে তো বাদ দেওয়া যাবে না, কারণ তারা যে অরিজিনাল যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা তো ভুল নয়। কিন্তু এরই মাঝে এনসিপির কিছু নেতার নামে যে এলিগেশন তৈরি হয়েছে, বিভিন্ন দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার যারা করছে,
তাদেরকে বাদ রেখে নাহিদকে নিয়ে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, সারজিদকে নিয়ে একটি উচ্চ বৈঠক করে তাদের মধ্য থেকে কারা ক্লিন আছে এবং যাদেরকে ইমেজ আছে, ক্লিন আছে, পরীক্ষিত, তাদেরকে সরকারে নিয়ে অথবা সরকারের বাইরে থাকলেও ওরা যাতে করে রাজনৈতিক দলটাকে সুন্দরভাবে গুছাতে পারে, সেই ধরনের তাদের প্রতি সহনশীলতা, ভালোবাসাটা রেখেই যেন আমরা রাষ্ট্র পরিচালনা করি। কারণ তাদের প্রতি যেন আমরা আবার অবিচার এতটা না করে ফেলি যে তারা মূল যে দেশটাকে স্বাধীন করার জন্য ভূমিকা নিয়েছিল, নিজের জীবনটাকে বাজি রেখেছিল, তাদের বন্ধু আত্মীয় স্বজন তাদের পাশের তারা যে জীবন দিয়েছে, এর বদলায় অন্তত আবু সাঈদের কথা মনে করে, অন্তত মুগ্নর কথা মনে করে আমরা যেন তাদের প্রতি একটু সহনশীল থাকি। তারা সরকারে থাকুক বা সরকারের বাইরে থাকুক, তারাও যেন ভালো থাকে, তাদের প্রতিও যেন একটু ন্যায় বিচার করি। আজকে যে ঢাকায় যে কর্মসূচিটি তারা যে একটি সেমিনার করেছে, সেমিনারের ভিতরে তাদের প্রস্তাবনাটা আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরছি। তারা যা বলেছেন, সেখানে তারা বলেছেন যে 25% বিএনপি যেহেতু বড় দল, তাই বিএনপি 25% এই উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদে নিবেন। এর মধ্যে সবচেয়ে বড়টা হলেন প্রধান উপদেষ্টা, সেটা তারেক রহমান সাহেবের জন্য। তারপরে এভাবে জামাত 20%, উপপ্রধানমন্ত্রীর দায়িত্বটা জামাতের আমির। তারপরে এখানে আসছে এনসিপির 15%, তারপরে আসছে চরমুনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্য 5% এবং অন্যান্য সকল দলের জন্য 25% এবং আম জনতা থেকে, দেশের সোশ্যাল বুদ্ধিজীবী মেধাবী মানুষ থেকে 10%, সব মিলে তারা 100% এভাবে বানিয়েছে। কিন্তু সেই 100%-এর জায়গায় বিএনপি যদি 25-এর জায়গায় 30 দাবি করে, আমি মনে করি বিএনপিকে এটা দেওয়া যেতে পারে, এনসিপিকে 15-র জায়গায় 10 করা যেতে পারে। এতে কোনো আপত্তি আমার তরফ থেকে আসা ঠিক হবে না, বা আলোচনার টেবিলে বসলে এটা আপত্তি হয়তো বা কেউ করবেন না, কেউ করলেও এটা মীমাংসাযোগ্য বলে আমি মনে করি। বিএনপিকে 30% দিয়ে জামাতকে 20%, এনসিপিকে 10%, চরমুনাইকে 5%, বাকি ভাগগুলো তারা যেভাবে করছে 25% সকল দল থেকে, 10% সাধারণ, মানে বাংলাদেশের এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্য থেকে যারা ক্লিন, যারা ভালো কাজ করছে তাদেরকে রেখে এভাবে যদি আমরা একটা সরকার বা একটা পার্লামেন্টও গঠন করতে পারি। কেউ কেউ ভাবছে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য। আমি বলি হ্যাঁ, নির্বাচনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে 30 জুনের পরে একদিনও থাকবেন না। এরপরে প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির পদটা ইউনূস স্যার চলে গেলে কার মাধ্যমে ফিল আপ করতে পারি, এই কথাগুলো আলোচনার টেবিলে থাকতে পারে। যে আমরা রিয়েল আওয়ামী লীগকে সর্বশেষ বিচারটা শেষ করে ইলেকশনটা করব, সংস্কারটা সম্পূর্ণ করে আমরা ইলেকশনটা করব। এই মধ্যে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকেন আর ওনার দলের থেকে যদি আরো 5-7 জন থাকেন, এরপরে আর ইলেকশনের এই যে ইলেকশন চাই ডিসেম্বরের ভিতরে, এই কথাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর যদি স্থানীয় সরকার নির্বাচনটা তারা দিয়ে দেন এর মাঝে, তাহলে দলীয় জেলা উপজেলা লেভেলের সবাই ব্যস্ত হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন ঈদের আমেজের মতো তারা করতে থাকবে। তখন আর কেন্দ্রীয় সরকার তারেক রহমান সাহেবের সাথে যে 5-7 জন আছেন, বাকিরা অনেকে যারা আসন পাবেন না, যারা সংসদে যেতে পারবেন না, তারা অবশ্য একটু তুলফাল মাতামাতি করবেন, তারেক রহমান সাহেবকে ভালোভাবে সেই কাজটা করতে দিতে চাবেন না। কিন্তু তার জন্য আমি মনে করি প্রয়োজনে 300 জনের পার্লামেন্ট সহ তৈরি করা হোক, তারপরেও ঐক্যটা আসুক, তারপরেও ভালোবাসাটা আসুক, তারপরেও ভারত বিরোধীটা আমরা শক্তিশালীভাবে করি, তারপরেও সবাই মিলে আমরা দেশটাকে গড়ি, আমাদের মাকে সবাই মিলে ভালোবাসি। আমরা যেন এই ক্রাপূর্ণত না করি যে 2টা সিট বেশি পাইলাম না 2টা সিট কম পাইলাম, আমি বড় পদ পেয়ে গেলাম, আমি তো সবগুলা পাবো, এই ভাবনা থেকে যেন আমরা ফেরত আসি। আমরা যেন সার দিয়ে স্যাক্রিফাইস করে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারি। এটিএম আজহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ। তার উপরে আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস। আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনিত সকল অভিযোগ মিথ্যা, এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল, এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে, সেটা হচ্ছে 2013 সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় 11 জন মানুষকে জেলের মধ্যে বন্দী করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া, কাউকে জেলের মধ্যেই হত্যা করা। আপনারা জানেন শুধু তারাই নয়, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায়, নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে। প্রিয় বন্ধুরা আমার, আজ আমার আনন্দের দিন। আজ সত্যি আমি আনন্দিত। আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত, কারণ
যখন কেউ কথা বলতো না, রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে, এদের পক্ষে কি কথা বলা যায়, তখন সেই 2013 সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম। আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না। আমার বিশ্বাস হয়নি যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আর ওই লক্ষ মামুনকে তিনি ধর্ষণ করবেন, এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি। আমার জন্মেনি সাঈদী, নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এটিএম, আজহার, কামরুজ্জামান, এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলো, মীর কাসেম আলী, তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে, কোনো একজন ব্যক্তির কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে, কারণ তৎকালীন সময়ে বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ। আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারতো যে আমার মতামত এটা ভালো হয়। এই মতামত প্রদান কোনো অপরাধ নয়, বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে, তারা খুন করেছে, তারা গুম করেছে, তারা হত্যা করেছে, তারা নির্যাতন করেছে, তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজ প্রমাণিত হয়েছে, আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকেই বীর দর্পে এই জেলবন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে। এরা কেউই অপরাধী নয়, সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে। কি নিষ্ঠুরতা ছিল, কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ। একজনের রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা করেছে। নিশ্চয়ই মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের আমান আল আজমিকে, যিনি গোলাম আজমের সন্তান, তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে, এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো, এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে, সন্তান কোথায় আছে তারও খবর নাই, জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে, সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না। এদেশে কে ভালো ছিল বলেন? সাংবাদিকের জীবন ভালো ছিল না? একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগর রুনি হত্যা হয়েছে। আজ 110তম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি। বাংলাদেশের চৌধুরী আলম বলেন, এরকম করে করে এম ইলিয়াস আলী বলেন, কাকে তারা রক্ষা করেছে? মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার। রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ছিল সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশের সোনা আর ছিল না, এটা একটি জাহান্নামে রূপান্তরিত হয়েছিল। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু, প্রত্যেকেই খুশি হবেন। এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো। এরকম ভালো কাজ করলে থাকুক না, হ্যাঁ 2-4 বছর সমস্যা নাই। যাই হোক, কেন দেখেন, আমরা যারা ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি, আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি, বাস, রেল স্টেশন, ট্রাক, আপনি যেগুলোতে চড়েন একটা জিনিস এখানে কানেক্টেড, সেটা হচ্ছে প্রযুক্তি, মানে ক্যামেরা। একটা বাসে কে কে উঠছে, কে কে নামছে, এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয়। আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে, যেগুলো 5-7 ঘন্টা অথবা নাইট কোচ, এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে। প্রথমে ওঠার পরে সেখান থেকে কি করা হয়, যে আপনার ডাকাতি হয়, নানান ঘটনা ঘটে। ঢুকার সময় তো পাবলিক বোঝে না, সো পরবর্তী সময় এদেরকে আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায়। বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন, ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে, কে উঠতেছে মুখোশ খুলে উঠতে হবে। এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন, আপনি হয়তো নেকআপ করছেন, হ্যাঁ, বাট বাসে ওঠার সময় নেকআপ সাময়িক খুইলা ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি কে উঠতেছেন। কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথের নারীরে শয়তানের নিঃশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া বেহোশ করে কিন্তু স্বর্ণ টাকা পয়সাগুলা নিয়ে যায়, প্রতারক। এগুলো আমরা অনেক দেখছি। সো এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে, নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবং বিভিন্ন সময় বাংলাদেশের বাসে, রেলে, ট্রেনে যে এই ঘটনাগুলো ঘটে, নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আপনার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই। এখন মালিক সমিতির কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো, কারণ একজন বাসের যিনি মালিক তিনিই ক্যামেরা লাগাই দিবেন। এটা ব্ল্যাক বক্সটাও বাসে থাকবে, তবে সবসময় বাসে থাকলে হবে না, এটার প্রযুক্তির মাধ্যমে কপি করে দিতে হবে। আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন একজন বাসে ডাকাতি যারা করলো, তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে। এখন ক্যামেরা তো কি করে, ডেটা সংরক্ষণ করে। এখানে যে ফুটেজটা তৈরি হয় একটা ডাটা থাকে, এই ডাটাটা কোথায় থাকে? নর্মালি
সিসি ক্যামেরার যে সেটআপটা যেখানে থেকে বাসের মধ্যে থাকে ওইখানে, বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে, আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন, বাসে ক্যামেরা থাকবে, ডেটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে। আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না, নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেকশিওর করেন তারা জানেন। এই যে আইপি ক্যামেরাগুলো, আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায়, ডেটা সার্ভারটা আরেক জায়গায়। সো এক্ষেত্রে প্রয়োজনে আমাদের বুয়েটের সহযোগিতা হোক, টেকনোলজি যারা মেনটেন করে বিটিআরসি তাদের সহযোগিতা হোক, প্রত্যেকটা বাসে ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর দূরপাল্লার বাসগুলোর এবার নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারিভাবে হোক, যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে। কেন নয়তো হবে কি, পুরো বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে। যেমন ধরুন আমাদের বাড়ি ঘরে যখন এখন ডাকাতি হয়, চুরি হয়, সেই প্রথমে ক্যামেরাটা ফেলে তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নিয়ে যায় বা ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোর ডাকাতরা। তো সিদ্ধান্তটা ভালো, সরকার থেকে যে নির্দেশনা দিচ্ছে, আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিচ্ছে, কিন্তু এখানে ছোট ছোট দিকগুলা আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম, নিশ্চয়ই আপনারা দেখবেন। আর যাই ভালো কাজ হবে এই সরকার এটাকে অর্জন করবে, খারাপ কাজগুলো যেমন ইউনিট সংস্কার ও সরকারের উপর চাপ পড়ে, ভালো কাজগুলো তিনি প্রশংসার যোগ্য। শেখ হাসিনার পতনের পর অর্থাৎ 5ই আগস্টের পর বাংলাদেশের যে রাজনৈতিক দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সমালোচনা যে হচ্ছে না তা নয়, এবং যে রাজনৈতিক দলটির তৎপরতা সকল মানুষকে আকর্ষণ করেছে এবং কিছু কিছু মানুষের মনে ভয়ও তৈরি করে ফেলেছে, এবং বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা ভারসাম্যহীনতা তৈরি করে ফেলেছে, সেই দলটি হলো জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী সম্প্রতি দুটো বৈঠক করেছেন তাদের যে আমির। প্রথম বৈঠকটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, আর দ্বিতীয় বৈঠকটি হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে। জনাব ওয়াকারুজ্জামান কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক এখন পর্যন্ত করেনি, এক্সেপ্ট জামাত ছাড়া। এবং এমন একটা সময় তিনি জামাতের সঙ্গে বৈঠক করলেন, বা জামাত ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে বৈঠক করলেন, যখন বাংলাদেশ কার্যত একটা কঠিন সময় পার করছে এবং রাজনীতির একটা পট পরিবর্তন এবং রাজনীতির একটা পালা পরিবর্তন এবং আবহাওয়া পরিবর্তনের জন্য একটা সন্ধিক্ষণ তৈরি হয়ে গেছে। রয়টার্স থেকে শুরু করে পৃথিবীর নাম করা যে সকল পত্রপত্রিকা রয়েছে তারা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে হাইলাইট করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। কেবল ভারতীয় পত্রপত্রিকা নয়, আমেরিকান পত্রপত্রিকা, ইংল্যান্ডের পত্রপত্রিকা, ফ্রান্সের পত্রপত্রিকা, এমনকি চায়নার পত্রপত্রিকা, রাশিয়ার পত্রপত্রিকায় সিরিজ অফ রিপোর্ট ছাপা হচ্ছে। আমরা বাংলাদেশের বিষয়ে তা অনেক কিছু জানি না, আর জানলেও অনেক কিছু বলা এখানে বসে সম্ভব নয়। আমরা জানি যে জামাত একটা দল যারা ডানপন্থী রাজনীতির ভারসাম্য রক্ষা করে প্রথম থেকেই, স্বাধীনতার পর থেকেই। এখানে আপনাকে ডানপন্থী এবং বামপন্থী বিষয়টি একটু হালকাভাবে ধারণা দেয়। মূলত কমিউনিস্ট যারা করেন, সেকুলার যারা রাজনীতি করেন, তাদেরকে বামপন্থী বা বামপন্থী সমর্থিত সরকার বলা হয়। যে কোনো কারণেই হোক না কেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেকটা বাম ঘেঁষা হয়ে পড়ে, এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বামধারা যারা রাজনীতিবিদ, ইনক্লুডিং মাওলানা ভাসানী, তিনিও চীনপন্থী ছিলেন, তারা সরকারের উপর যে প্রভাব বিস্তার করছিলেন, এর ফলে কী হলো, ডানপন্থী যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা কোণঠাসা হয়ে পড়েন এবং তারা গোপনে গোপনে জামায়াত ইসলামের নেতৃত্বে বা জামায়াত ইসলামের সঙ্গে সঙ্গবদ্ধ হতে থাকেন। আজকে যারা হেফাজত করেন, আজকে যারা চরমনাই করেন, তারা 71-72 সালেও ছিলেন। তো তাদের মধ্যে এই যে ডানপন্থী যারা রাজনীতি করেন, যাদের মূল যে শক্তি, রাজনৈতিক শক্তি, সেটা হলো মুসলিম লীগ থেকে এসেছে। তো মুসলিম লীগের সেই যে ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনটিকে আরও গোড়াভাবে, কট্টরভাবে ধারণ করে জামায়াত ইসলামী। তো এই শক্তিগুলো 75-এর 15 আগস্টের পরে তারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়। তো একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে বামপন্থী যারা শক্তিশালী গ্রুপ, তারা তাদেরকে সমর্থন দেয়, আর বিএনপির নেতৃত্বে যত ডানপন্থী তারা ঐক্যবদ্ধ হতে থাকে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে, শহীদ হওয়ার পর, যখন এরশাদ সাহেব আসলে তিনি কার্বন কপি করলেন বিএনপির, এবং বিএনপির জায়গাটা দখল করার জন্য তিনিও সকল ডানপন্থীদেরকে একত্র করে জামাতকে কাছে নেওয়ার চেষ্টা করলেন এবং তিনি অনেকটা সফল হলেন। তো সেক্ষেত্রে যেটা হয়ে গেল যে জাতীয় পার্টি এবং বিএনপি তারা পরস্পরের রাইভাল হয়ে গেল এবং ডানপন্থী যে শক্তিগুলো এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। অন্যদিকে বামপন্থী যে শক্তিগুলো আছে এটা সিমেন্টেড হয়ে গেল, তারা যতই বিভক্ত হোক, জাসদ কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল, বাসদ ভাগ হয়ে গেল, তারপর মাওলানা ভাসানীর যে ন্যাপ সেটা কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল, কিন্তু শেষমেশ সবাই আওয়ামী লীগের সঙ্গে থেকে গেল এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছে। পরবর্তীতে যখন এরশাদ সাহেবের পতন হলো, এরশাদ সাহেব পতন হওয়ার পরে এখন বাংলাদেশে দুটো ভারসাম্যের রাজনীতি শুরু হয়ে গেল। একটা হলো ডানপন্থী যারা রাজনীতি করবেন, সেই ডানপন্থী রাজনীতিবিদদের মধ্যে জামাত যে অবস্থা ছিল সেই অবস্থাতে রয়ে গেল, আর বামপন্থী নিয়ন্ত্রিত যে রাজনীতি, সেই রাজনীতিতে একবার জাতীয় পার্টি বামপন্থীদের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগদের সঙ্গে আসার চেষ্টা করলো, আবার বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টা করলো, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে তারা আসলো। ফলে আওয়ামী লীগের বামপন্থীর সঙ্গে জনাব এরশাদের যে রাইট মানে দক্ষিণপন্থী যে উইংসটি আছে, সেই উইংসটি একত্র হয়ে গেল। তো এই যে একত্র হয়ে যাওয়ার ফলে পুরো রাজনীতিতে আগের যে ব্যালেন্সটা ছিল, ডানপন্থী মানে পিওর ডানপন্থী, বামপন্থী মানে পিওর বামপন্থী, তো এর মধ্যে আবার কিছুদিন জামাতের সঙ্গে আওয়ামী লীগেরও বন্ধুত্ব হয়ে গেল। এর সাথে জমানাত একবার হলো, আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো তখন একবার হলো। এর ফলে কী হলো,
ডানপন্থী এবং বামপন্থী দুটো ধারাই কন্টামিনেটেড হয়ে গেল জামাত এবং জাতীয় পার্টির কারণে। এই অবস্থাতে চলছে। এই অবস্থাতে চলতে গিয়ে এই যে যখন 5ই আগস্টের এই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানের থেকে সে করল কি, ডানপন্থী এবং বামপন্থী এই দুটো ধারার যে বিএনপি এবং আওয়ামী লীগের যে ধারা ছিল সেই পুরো ধারা থেকে বের হয়ে সে স্বতন্ত্র একটা কনজারভেটিভ ইসলামাইজেশন করার জন্য একটা শক্তির উদ্ভব করতে চাইল। অনেকটা যাকে বলা হয় ইখওয়ান মুসলিমিনের মতো সংগঠন লেবাননের, অথবা ধরুন সেই মুসলিম ব্রাদারহুডের মতো, অথবা তুরস্কের এবি পার্টির মতো। এটা তালেবান না, সরাসরি তালেবান হবে না কিংবা আইএস হবে না, কিন্তু ঠিক এরদোয়ানকে তারা মডেল হিসেবে মনে করে ওইরকম একটা শক্তি আগস্টের পর থেকে তারা করতে চাইল এবং এই কাজ করার জন্য রাষ্ট্র ক্ষমতা ইউনূস সাহেবকে তারা পছন্দ করলো এবং তাদের সর্বশক্তি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যাকে বলা হয় সমর্থন দিয়ে ইউনূসের হাতকে শক্তিশালী করার চেষ্টা করলো আনকন্ডিশনালি, এবং সংগতির কারণে বিএনপির সাথে তাদের গণ্ডগোল লেগে গেল। এবং এই যে কর্মটা তারা করলো, এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যতদিন পর্যন্ত অর্থাৎ জুন, জুলাই, আগস্ট অর্থাৎ 2024 সনের নভেম্বর মাস পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একবারে কোনো রকম বিরোধ ছিল না। তো ওই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু তাদের সম্পর্কটা ভালো ছিল। ফলে এই সম্পর্কটি কাগজে কলমে রেখে ভালো রেখে অর্থাৎ 2024 সনের নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্ট এবং যমুনা এই দুই জায়গাতেই জামাত ইসলামী তাদের কর্তৃত্ব বহাল রেখে তারা একেবারে 2025 সনের এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে আনাচে কানাচে সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় সংগঠন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু সমস্যা হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।